4 জুলাই ছাত্রলীগের তখনকার প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং ইনান তাদের নির্দেশক্রমে আমাকে অমর 21 হল থেকে বের করে দেওয়া হয় এবং ওই দিন 21 হলের ছাত্রলীগের যে ক্যান্ডিডেট ছিল 8 জন তারা প্রাচীর টপকে পালিয়ে গিয়েছিল। ওবায়দুল কাদের তাকে আসলে পালানোর ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন? না, এগুলো ওই মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট দিয়েছিলেন আর কি। 6 জুন 2024 সালের আগে আপনারা একই বিশ্ববিদ্যালয় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আপনার সাথে নাহিদ বা আসিফ কারো পরিচয় ছিল না? শুধু হাসনাতের সাথে পরিচিত ছিলাম। জুলাই আন্দোলন, যেই জুলাই আন্দোলন একদল ছাত্র থেকে পুরো দেশবাসীকে নাড়া দেয় এবং যাদের মাধ্যমে গণজ্বর হয়েছিল এবং গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, তাদের যে মহানায়ক রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের বা অগ্রনায়ক যাই বলি না কেন, তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। সার্জিস আলম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। এই পুরো আজকের জুলাই মাস জুড়ে যেই জুলাই আন্দোলন হয়েছে, সেই পুরো আন্দোলন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত অজানা তথ্য নিয়ে কথা হবে সার্জিস আলমের সাথে। সাথে আছি আমি রাশেদ আনিস। সার্জিস, শুরুতেই যদি বলি, আপনাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা আমি জুলাই যখন কভার করেছি তখন কিন্তু আমি দেখেছি যে আপনারা শাহবাগে আসার আগে আপনারাই বলছিলেন যে মধুর ক্যান্টিনের সামনে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নানান এলাকায় এই কোটা আন্দোলন নিয়ে আসলে আপনারা প্রতিবাদ করে আসছিলেন, কিন্তু আসলে কোনো রকমে কোনো সাড়া পাচ্ছিলেন না, যে কারণে আসলে শাহবাগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই বিষয়টি যদি একটু বলেন। আমরা 5 জুন তখন আসরের নামাজ পড়ে আমি বের হয়েছি, তখন এরকম একটা ঘোষণা আসলো, প্রজ্ঞাপন আসলো যে 18 সালের যে কোটা সংস্কারের যে পরিপত্র সেটাকে বাতিল করা হয়েছে। 18-র আগে এটা ছিল সরকারি চাকুরিতে 56% কোটা, 54% মেধার ভিত্তিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যত সরকারি চাকুরি আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জব। তো সেটা 18 যে কোটা সংস্কার আন্দোলন, তার মধ্য দিয়ে এই কোটাটা উঠিয়ে দেওয়া হয় এবং ওই যে পরিপত্রের মাধ্যমে উঠিয়ে দেওয়া হয় সেটাকে বাতিল করে দেওয়া হয়, মানে আগেরটা আবার পুনর্বহাল। তো তখন ওই 5 জুন সন্ধ্যায় আসর থেকে মাগরিব এই সময়টা সবাই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে, কথা বলছে, এবং ইনস্ট্যান্ট মাগরিবের পরে সেন্ট্রাল লাইব্রেরিতে একটা বিক্ষোভ মিছিল হয় এবং সায়েন্স লাইব্রেরিতে মিছিল হয়নি, কিন্তু লাইব্রেরির নিচে এক প্রকার বিক্ষোভের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আর কি, সবাই তাদের ক্ষোভ প্রকাশ করছিল। এবং সেদিন রাতে 5 জুন রাতে 11টার দিকে আমার সাথে আবু বাকের মজুমদার, বর্তমানে আমাদের ছাত্র শক্তির সদস্য সচিব, সে আমার অমর 21 হলের সামনে যায়, বলে ভাই আমাদের 2 লাইব্রেরিকে একসাথে করে এই আন্দোলনটা শুরু করতে হবে, এবং আপনি যেহেতু সায়েন্স লাইব্রেরির একজন স্পোক্স পারসন হিসেবে আছেন, লাইব্রেরিতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আমরা প্রায় 1,500 জন স্টুডেন্ট রেগুলার পড়তাম লাইব্রেরিতে, সায়েন্স লাইব্রেরিতে, তাদের একটা গ্রুপ ছিল, তো এখানে কয়েকজন অ্যাডমিন ছিল, ওই গ্রুপের আমিও একজন ছিলাম, এবং যে কোনো সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য বা লাইব্রেরি নিজেদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে কথা বলার জন্য যদি প্রয়োজন হতো, তখন আমি এটা স্পোক্স পারসন হিসেবে এটাতে কাজ করতাম আর কি। তো তখন ওই জন্য ওটা জানতো বাকের, এবং ও যেহেতু সায়েন্সের ছিল, জিওলজি ডিপার্টমেন্টের, আমার পাশেই ডিপার্টমেন্ট, তো ও আমার সাথে আসে, কথা বলে, আমি এগ্রি করি। তো আমার ব্যাপারটা তখন এরকম ছিল, আসলে আমি তো নিজেও এই পড়ার মধ্যে আছি, বিসিএসের প্রিলি শেষ করেছি, রিটেন, ভাইভা, তো সেখানে আমার নিজেরও তো এইটার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এটা খুবই অযৌক্তিক, একটা স্বাধীন সার্বভৌম দেশে 56% কোটা হবে, তাহলে তো পড়াশোনা মেধার দরকার নাই আসলে। এটা 10% হতে পারে, এটা সর্বোচ্চ যদি ইনিশিয়ালি 20%ও দিয়ে দিত তখন হয়তো কেউ ডিসএগ্রি করতো না আর কি, মানে ওই 10%-এর জন্য ফাইট করতে যেত না। তো সেই জায়গা থেকে আমার কাছে যখন যৌক্তিক মনে হলো, যে কোনো যৌক্তিক বিষয় আমার এইটুকু ছিল যে আমি ওখানে যাবই। যেমন কোটা সংস্কার আন্দোলনে 18-তে ছাত্রলীগ কিন্তু এই আন্দোলনের বিপক্ষে ছিল, এবং আপনি দেখবেন যে মোতাহার হোসেন প্রিন্স নামে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি একজন ছিলেন, তার নেতৃত্বে সায়েন্সের হলগুলোতে হামলা হয়েছিল, সেখানেও আমি এটার বিরুদ্ধে লিখেছিলাম এবং ওই কোটা সংস্কার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। 18-তেও আমি রাজু ভাস্কর্যের স্লোগান দিয়েছিলাম, কিন্তু তখন সামনে সাহিত্যের নেতৃত্বের জায়গায় ছিলাম না, একজন অংশগ্রহণকারী হিসেবে ছিলাম। তো একইভাবে এর পরবর্তীতে আরও বেশ কিছু আন্দোলন হয়, ওই ভ্যাট বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, ক্যাম্পাসের কয়েকটা আন্দোলন, প্রত্যেকটাতে আমি অংশগ্রহণ করি, যদিও আমি তখন হলে থাকি, মাঝে মাঝে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুমও করি, কারণ আমার কাছে মনে হতো যে আমি তো বিবেকের কাছে বেশি দায়বদ্ধ, সবাইকে ফাঁকি দেওয়া যায়, নিজের বিবেকবোধকে তো ফাঁকি দেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমি রেসপন্স করলাম, এবং 6 তারিখে সেন্ট্রাল লাইব্রেরির সামনে, ওখানে আমাদের সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি যেটা, তার ওখানে সামনে একটা জায়গায় আমরা বসলাম। সায়েন্স লাইব্রেরি থেকে আমরা 3-4 জন গেলাম,
এবং সেন্ট্রাল লাইব্রেরি থেকে ওখানে 10-12 জন ছিল, যেমন নাহিদ, আসিফ, এরপরে হচ্ছে হাসনাত, রিফাত রশিদ, মাহিন, এরপরে কাদের, এরকম আরও যারা ছিল আমাদের। তার মানে বলতে যাচ্ছেন 10-12 জন মিলে এই আন্দোলনটার সূত্রপাত। হ্যাঁ, প্রথম আমরা ওইখানে এরকম 10-15 6 জন জুন। কথা বলছিলাম 6 জুন সকাল 10টার দিকে, 10টা থেকে 11টা, ওই টাইমে আমরা এখানে ছিলাম। এবং পরবর্তীতে ওই তখন আমি আবার হাসনাতের সাথে কথা বললাম, ওর সাথে আমি আগে থেকে পরিচিত, কিন্তু নাহিদ, আসিফ এদের সাথে আমি আগে থেকে পরিচিত না। ওই দিনই ওদের সাথে আমার জীবনের প্রথম পরিচয় হয়, দেখা হয়, কথা হয় 6 জুন 2024। তো পরবর্তীতে আমরা এখানে কথা বললাম, সিদ্ধান্ত হলো যে ওই দিনই বিকাল 3টায় আমরা শহীদ মিনারে একটা বিক্ষোভ সমাবেশ করব। এবং আমি সায়েন্স লাইব্রেরি থেকে সবাইকে নিয়ে, আমরা আরও অনেকে ছিল অর্গানাইজ করার জন্য, আমরা মিলে একসাথে মিছিল নিয়ে আসলাম। সেন্ট্রাল লাইব্রেরি থেকে নাহিদরা সবাই আসলো এবং তখন একসাথে 1000-এর উপরে ওখানে স্টুডেন্ট ছিল। সেদিন আমরা প্রথম ওখানে একটা বিক্ষোভ সমাবেশ করলাম। এরপরে আমরা আরও 2 দিন রাজু ভাস্কর্যে করেছিলাম, রাজু ভাস্কর্যে 2 দিন প্রোগ্রাম করেছিলাম। তো এর পরবর্তী ঈদের বন্ধ ছিল একদম জুন মাসের বাকি পুরো অংশটা, জুলাইয়ের 1 তারিখ থেকে আগে শুরু হলো। তো ঈদে বাসায় থাকা অবস্থায় ওই জুনের শেষ 2-3 দিন সোশ্যাল মিডিয়া আমি ভিডিও দেই, পোস্ট দেই ইন্সপায়ার করার জন্য, বা আমার যেটা কমিউনিটি আছে সবাই সবার জায়গা থেকে এটা করে। এরপরে 1 জুলাই আমরা এটা প্রথম শুরু করলাম এবং সেদিন আমাদের কাছে মনে হয়েছিল যে এই যে রাজু ভাস্কর্য কিংবা সেন্ট্রাল লাইব্রেরি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর হয়ে ঘুরে যে আমরা কথা বলছি, এটার সাউন্ডটা ক্যাম্পাস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু এই দাবিটা তো শুধু একটা ক্যাম্পাস কেন্দ্রিক না, এই দাবিটা তো পুরো বাংলাদেশের। সো এটা প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে হবে, নাহলে তো এটা গণ আন্দোলন হবে না, সরকারের নজর পর্যন্ত যাবে না। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল যে এই মনোযোগ যদি আপনি আকর্ষণ না করতে পারেন, তাহলে তো আপনি দাবি আদায় করে নিয়ে আসতে পারবেন না। সরকারের একটা প্রজ্ঞাপন, এটা তো শেখ হাসিনার মানে অনুমতি ছাড়া বা সম্মতি ছাড়া তো এটা দেওয়া হয় নাই। তো সেই জায়গা থেকে তখন আমরা শাহবাগের দিকে যাই। কথোপকথনে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম, আশা করি অনেকেই হয়তো বা জানে না, আমি যেমনটা জানতাম না। 6 জুন 2024 সালের আগে আপনারা একই বিশ্ববিদ্যালয় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আপনার সাথে নাহিদ বা আসিফ কারো পরিচয় ছিল না। শুধু হাসনাতের সাথে পরিচিত ছিলাম। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্টুডেন্ট হচ্ছে প্রায় 40,000-এর উপরে, আর আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমার ক্লাস হয় কার্জন হলে শহীদুল হলের পুকুর পাড়ে যে সাদা বিল্ডিং হোয়াইট হাউস সেখানে, আর নাহিদরা হচ্ছে এদিকে আর্টস ফ্যাকাল্টির যারা। আমি হচ্ছে হাসনাতকে, ও যদিও ইংলিশ ডিপার্টমেন্টের আর্টস ফ্যাকাল্টির এদিকের, কিন্তু ওকে চিন্তাম হচ্ছে ও ডিবেট করতো ওইভাবে ওই সার্কিটের মধ্য দিয়ে আর কি তার সাথে পরিচিত। কিন্তু আমিও ধরেন এমন অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছি, নাহিদ কিংবা হচ্ছে আসিফ, বাকের, ওরাও অংশগ্রহণ করেছে, কিন্তু আগে থেকে ওইভাবে চিনতাম না। ওই যে বাকেরকে শুধু একটু আগে থেকে চিনতাম, অল্প কিছুদিন আগে থেকে, বেশি দিন না। রিফাত রশিদকে অল্প কিছুদিন আগে থেকে চিনতাম, ও লেখালেখি করতো, তো ওর সাথে আমি কানেক্টেড ছিলাম ফেসবুকে। কিন্তু যেটা হয়েছে আসলে, ধরেন আক্তার ভাই, উনাকে চিনতাম, উনি ডাকসু সমাজসেবা সম্পাদক ছিল এবং হচ্ছে উনি বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিল, অনেক নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, তাকে আমি চিনতাম। কিন্তু ওই টাইমে তো নাহিদ আসিফ ওই রকম ধরেন খুব স্বাভাবিকভাবে প্রথম সারির মানে ফেস হিসেবে ছিল না ক্যাম্পাসে। এবং আরেকটা মজার বিষয়, এটা তো আমি আপনাকে তাও বললাম জুন মাসের 6 তারিখের কথা, মাহফুজ ভাইকে আমি প্রথম চিনেছি অগাস্ট মাসে, মানে পুরো জুলাই। হ্যাঁ, না 5 আগস্টের পরে না, ওই যে অগাস্টের 3 তারিখে। হ্যাঁ, 1, 2, 3 ওই টাইমের দিকে চিনছি। তার আগে পুরো জুলাই জুড়ে আমি মাহফুজ ভাইকে চিনতাম না। আমাকে হাসনাতকে যখন ডিজিএফআই নিয়ে যায়, আমাকে ওইটা ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করছিল, হাসনাতকেও এটা করছিল, যে এটা হচ্ছে 18 জুলাইয়ের পরে। হাসনাতের সাথে পরে যখন কথা ও বলছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তোমাদের এই আন্দোলনের লিডে কারা। তো আমি বললাম যে এই যে সমন্বয়ক তালিকা যারা আছে, বলে তোমার উপরে কে আছে? তো আমি বললাম নাহিদ ইসলাম আছে, কারণ আমাদের সমন্বয়কের যেটা তালিকা ছিল, প্রথমে নাহিদ ইসলাম, এরপর সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরকম করেই তো ছিল। পরে নাহিদের উপরে কে আছে? আমি বললাম না, কেউ নাই, কারণ আমি তো জানতাম না যে কেউ আছে কিনা, কারণ ওদের আলাদা একটা পলিটিক্যাল সার্কেল ছিল। আসলে কি মাহফুজ ছিল তখন? হ্যাঁ, মানে ওইটা ব্যাপারটা এরকম ছিল কি, আর কিরকম যে মাহফুজ ভাই, আক্তার ভাই, ওনারা তো আমাদের সমন্বয়কের লিস্টে ছিলেন না, তাই না? কিন্তু যেটা হতো, নাহিদরা যেহেতু ওদের ছাত্র শক্তির আলাদা একটা পলিটিক্যাল ফোরাম ছিল, ওইখানে নাহিদ সেক্রেটারি ছিল আর আক্তার ভাই ছিল সভাপতি ওই ছাত্র শক্তির তখন কমিটির। মাহফুজ ভাইও তাদের সাথেই পলিটিক্সটা করতো, অ্যাক্টিভিজম করতো। তো তাদের আলাদা তো একটা ইন্টারনাল গ্রুপ ছিলই, যেখানে তারা তাদের কথাবার্তা বলতো, পরামর্শ করতো, যেটা তাদের স্ফিয়ার পলিটিক্যাল। তো
ওইখান থেকে হয়তোবা মাহফুজ ভাইয়ের সাথে নাহিদের কমিউনিকেশন হতো, পরামর্শ নেওয়া হতো বা কিছু হতো আদান প্রদান তথ্যের, যেটা ইন্টেলিজেন্সের কাছে ছিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছে যে কে আছে, বলতে হবে আপনাকে। আমি তো জানি না, আমি বলবো কি আপনাকে, আমি তো এটুকুই জানি। তারপরে কি ডিজিএফআই কাছে তথ্য ছিল যে নাহিদের উপরেও কেউ একজন আছেন? হ্যাঁ, মানে নাহিদ কারোর সাথে এগুলো নিয়ে পরামর্শ করে। যেমন ধরেন আমরা যখন বসতাম বলতে আমাদেরকে ডাকা হতো। ধরেন আমরা আন্দোলন চলতেছে শাহবাগে, তখন ডিজিএফআই এর একটা টিম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, এসে বলতেছে ঠিক আছে আপনারা একটু আসেন, আপনাদের সাথে কথা আছে, আমরা সরকারের পক্ষ থেকে আনঅফিসিয়ালি আসছি, আমাদেরকে কি কি চান এগুলো বলেন। তো আমরা তো কোটা সংস্কার আন্দোলন করতেছি, তারা জানতে চাইছে, আমরা কথা বলতে গেছি, তো কথা বলছি। তো ওখানে মেইনলি যাওয়া হতো যেটা নাহিদ যেত, আমি যেতাম, হাসনাত যেত। তো ওরা আবার এক্সপেক্ট করতো আসিফকে ওইখানে। এখন আসিফকে কেন এক্সপেক্ট করতো তখন আমরা বুঝতেছিলাম না, যে ওরা 4 নম্বর জনকেও সমন্বয়কের তালিকা যে কেন যাচ্ছে। পরে যেটা আমাদের মাথায় কাজ করলো, আমার মাথায় যদি বলি, ও আবার বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা, তাদের সাথে কমিউনিকেশনটা করতো আসিফ। ধরেন ছাত্রদল, শিবির বা বিভিন্ন অন্যান্য সংগঠন, বাম সংগঠন বা রাজনৈতিক এই যে প্ল্যাটফর্মগুলো, তাদের সাথে ও কমিউনিকেশন। মানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আসিফই করতো সেই সময়? না, এটা এক একজনের এক একটা কাজ ভাগ করা ছিল। যেমন ওইটা ওই পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ। কিংবা ধরেন সাপোজ আমি এবং হাসনাত প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আপনি মাঝখানে দেখবেন, মিছিলের ওই নেতৃত্বের জায়গা, ওইখানে কিন্তু আপনি নাহিদকে দেখবেন না। নাহিদ যেটা, ও একটু সাইডের দিকে থাকতো, 2-3 লাইন পরে থাকতো, অনেক কিছু দেখতো, পলিটিক্যাল বোঝাপড়ার জায়গাটা ওর ভালো ছিল। সিদ্ধান্ত গ্রহণে ও তখন দূর থেকে জিনিসটা ভালো দেখা যেত হয়তো। তো মাঝে মাঝে দেখবেন ও স্লোগান দিচ্ছে, মাঝে মাঝে আমাদের সাথে আছে, মাঝে মাঝে আবার সাইড হয়ে যায়, আরও বেশ কিছু কমিউনিকেশন রাখতো। এখন ধরেন ওই সামনের সারিতে থাকাটাও তো ইম্পর্টেন্ট। তো সবার ভূমিকাটা সবার জায়গায় ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। ধরুন আমরা 6 জন ডিবিতে ছিলাম, পরবর্তীতে হান্নান, রিফাত রশিদ কিংবা আমাদের মাহিন, আব্দুল কাদের, এই 4 জন যে কাজটা করেছে, এটাও তো আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি। তো অভ্যুত্থানে আসলে প্রত্যেকটা জিনিস, ইভেন শুধু আমি তো আমাদের কথা বলতেছি, ধরেন 18 জুলাইয়ের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নামলো, মাদ্রাসা, স্কুল কলেজ যেভাবে নামলো, এটা না হলে তো অভ্যুত্থান সফল নাও হতে পারতো। সো প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ, নামে বেনামে, আমি মনে করি একটা আরেকটার পরিপূরক ছিল। সব কিছু মিলে একটা দিন শেষে 5ই আগস্টের সফল অভ্যুত্থান হয়েছে। আসবো আমরা সব ধরনের পয়েন্টগুলোতেই আসবো, যেহেতু কথা হচ্ছে জুলাই নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আরেকটি বিষয়, আমি যেহেতু এনসিপি আপনাদের সাথে সখ্যতা বা জুলাই পদযাত্রা কভার করেছি, তো সেই দিক থেকে যদি জানতে চাই বা সেই দিক থেকে যদি একটু বলি আপনাকে, যে আপনার সাথে নাহিদ ইসলাম, হাসনাতের সাথে যদিও পূর্ব পরিচিত ছিলেন, তাদের সাথে সম্পর্কটা খুবই ভালো। যেখানে 6 জুন তাদেরকে আপনি চিনতেন না, একেবারেই চিনতেন না, সেই সময় আসলে প্রথম পরিচয় হয়েছে। আন্দোলনের মাঝে নিশ্চয়ই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং না হলে এত বড় আন্দোলন করাও সম্ভব হতো না। কখন আসলে সম্পর্কটা খুবই ভালো হয়েছে এবং কখন আসলে আপনারা খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছেন? বিশেষ করে নাহিদের সাথে আপনার সম্পর্কটা জানি বিধায় প্রশ্নটা করা। তা এটা আসলে প্রত্যেক দিন ডেভেলপ করেছে। আমি যখন এখানে এসেছি, ধরেন আমার পরিবার, আমার বাবা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো, আমি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি। কিন্তু আমি যখন এখানে এসেছি, আমি নিজের প্রতি কনভিন্স হয়ে এসেছি যে আমি যেটাতে যাচ্ছি এটা একটা যৌক্তিক দাবি, এবং যারা আমাদের উপর এটা চাপিয়ে দিচ্ছে এটা অন্যায় করতেছে। সো আমি কনভিন্স হয়ে এসেছি, এবং এখানে আমার যারা কলিগ, আমি তাদের সাথে ফুললি কমিটেড। আমি যদি কমিটেড না হতে পারতাম আমি আসতামই না, আমার যদি ওইটুকু ভীতি কাজ করতো। সো প্রত্যেকটা ধাপে ধাপে তারা দেখেছে যে আমরা আমাদের জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং কোনো জায়গায় আমার দ্বারা একটা তথ্য কেউ নিতে পারে নাই যে তথ্যটা আমাকে, আমার এই গ্রুপটাকে হ্যাম্পার করবে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমাকে ডিজিএফআই নিয়ে গিয়েছে, ডিজিএফআই তাদের এই যে আয়নাঘর যেটাকে তারা সেফ হাউস বলে, এখানে নিয়েছে, ক্যান্টনমেন্টে নিয়েছে, ডিবিতে নিয়েছে, 6 দিন রেখেছে। এনএসআই আলাদাভাবে একাধিকবার আমাদেরকে ডেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসাবাদ করেছে, ডিবি জিজ্ঞাসাবাদ করেছে। কোথাও এমন একটা তথ্য আমার থেকে নিতে পারে নাই আমার সহযোদ্ধাদের সম্পর্কে যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সো আমি ওই জায়গায় কমিটেড ছিলাম। এবং অভ্যুত্থানের পরবর্তী সময় ধরেন সরকার গঠন থেকে শুরু করে পরবর্তী সময়ে অনেকগুলো জায়গায় দায়িত্বের বন্টন হয়েছে। অনেক কিছু হয়তো আমার মন মতো হয়েছে, অনেক কিছু হয়নি, কিন্তু তারপরও হয়নি দেখে আমি এইটা কখনোই করব না যে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যেটা তাদেরকে পিছন থেকে ক্ষতিগ্রস্ত করবে। সো এটা আমি কখনোই করব না। আমার যদি পছন্দ না, আমি একদম মুখের উপরে বলবো। যদি একেবারে এটা না নিতে পারে, আমি হয়তো সরে যাব, কিন্তু
মানে আমি আমার একজন সহযোদ্ধাকে মানে ক্ষতি করব, এটা কখনো হবে না। সো ওই কমিটমেন্টের জায়গাটা হয়তো দেখেছে, দিনে দিনে সম্পর্কটা ডেভেলপ করেছে, এবং যখন আপনার ওই বিশ্বস্ততা থাকবে আমার মনে হয় সম্পর্কটাও দিনে দিনে গভীর হবে। একটি বিষয় জানতে চাই, 2024 সালের আন্দোলন কি আপনারা 2018 সালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে করেছিলেন কিনা? নয়তো তো এতটা সুসংহত আন্দোলন করা বোধহয় সম্ভব ছিল না। আর আরেকটি বিষয়, একটি প্রভাবশালী দেশের কথা বলা হয় যে এই পুরো আন্দোলনটির নকশা করা হয়েছে একটি প্রভাবশালী দেশ থেকে। আমি নামটি বললাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে আসলে। না, প্রথমত হচ্ছে নাহিদ, আসিফ, রিফাত, বাকের, ওদের দীর্ঘ সময় সরকারের বিভিন্ন স্বৈরাচারী আচরণ, গুম, খুন, হত্যা, সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলন, এই আন্দোলনগুলোতে কিংবা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন, কোটা সংস্কার, প্রত্যেকটাতেই ওদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ওরা ওই পলিটিক্যাল অ্যাক্টিভিজমটা করে করে আসছে। সো ওদের ওই একটা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ছিল এক। দ্বিতীয়ত ওদের একটা ভালো পড়াশোনা ছিল, পলিটিক্যাল পড়াশোনা, পাঠচক্র থেকে উঠে আসা। তো ওই পড়াশোনার জায়গাটা ওদের ভালো ছিল। সো এখানে যেটা হয়েছে, এক তো হচ্ছে আমি মনে করি যে আমরা যারা ছিলাম সামনে, আমরা সব ভ্যারিয়েশনের ছিলাম। সবার যেমন এক একজন এক এক রকমের ছিল, সো একটা কম্বাইন্ড একটা প্যাকেজ হিসেবে পারফর্ম করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা কারণ মনে করি যে এটা সফল হওয়ার ক্ষেত্রে, সেটা শেখ হাসিনা নিজে, তার কথা এবং কাজের মধ্য দিয়ে তিনি হচ্ছে আসলে আমি মনে করি এই বলতেছেন আপনি একটা দেশ, আমি মনে করি এই অভ্যুত্থানের প্রেক্ষাপট স্ক্রিপ্ট রাইটার হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, ধরেন এটা যদি ওই 4 জুলাই ওই দিন কিন্তু সংসদে ওইটা 18-র পরিপত্রটা আবার পুনর্বহাল করার কথা ছিল, কিন্তু ওইটাকে যেটা স্টে করে দেয়া হয়, মানে দীর্ঘায়িত করার একটা প্রসেস আর কি। তো সেই জায়গা থেকে পিছালো। আবার চায়না থেকে আসার পরে ওই যে কথাটা, মানে রাজাকারের নাতিপুতিরা কি পাবে, তো এটার মধ্য দিয়ে একটা যে গণফ্রেমিং করা হলো, তার যে তীব্র প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, এবং সেই সব তার পরিবারের সব বাকি সব কিছুকে সে 2 টাকারও গুনে না, এই যে একটা মনোভাব, এটার একটা বহিঃপ্রকাশ ঘটলো, সবাই এটাকে নিল। এবং এর পরবর্তীতে দেখেন 16 তারিখে মানে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, পুলিশকে এই অর্ডার দেওয়া ছাড়া তো পুলিশ কোনোদিন এই কাজটা করবে না। 2 হাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়ে আছে, তাকে গুলি করা হলো, মারা গেল, 6 জন মারা গেল। এবং এটা 18, 19, 20 জুলাইয়ে আমরা এখন এটার হিসাব দেখি, আমি যখন জুলাই ফাউন্ডেশন ছিলাম আমি সেখানেও দেখেছি, মানে যদি আমাদের শহীদের সংখ্যা 1000-এর অধিক হয়, এর মধ্যে অর্ধেকই হচ্ছে ওই 3-4 দিনে। কিন্তু তখন মিডিয়াতে এসেছিল 50 জন, 60 জন, সব মিলে ওই কয়েকদিনে। তো এমনকি ওই যেখানে গণকবর হয়েছে সেখানে 125টা লাশ একসাথে পাওয়া গেল। তার মানে দেখেন কিভাবে লাশগুলোকে স্তূপ আকারে পর্যন্ত এভাবে কবর দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম যে প্রভাবশালী কোনো দেশ, না না, এরকম কোনো কিছুই না আসলে, এখন অনেক কিছু বানানো হয়। এবং আমরা এইটুকু বলতে পারি, এখানে আমরা যারা ছিলাম সমন্বয়ক হিসেবে দেখেছিলেন, তার বাইরে পরামর্শে মাঝে মাঝে মাহফুজ ভাই থেকে শুরু করে আক্তার ভাই, এখানে একটা সার্কেল আমাদের পরামর্শের জায়গা ছিল। কমিউনিকেশন, ছাত্রদল, বিএনপি, শিবির, জামায়াত, তাদের সাথেও একটা কমিউনিকেশন ছিল। স্পেশালি হচ্ছে শিবিরের সাথে একটা কমিউনিকেশন ছিল, ছাত্র দলের সাথে ছিল, অন্যান্য বামপন্থী যারা ছাত্র সংগঠন যারা আমাদের সাথে অ্যাক্টিভলি ছিল তাদের সাথে কমিউনিকেশন ছিল, সিভিল সোসাইটির সাথে ছিল। এটার মধ্যে তারপরে আন্দোলনটি পুরোপুরিভাবেই হচ্ছে ছাত্রদের আন্দোলন ছিল, যেটি আসলে এবং গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এখানে কোনো প্রভাবশালী দেশ বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমি একটু জানতে চাই যে এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল এবং কখন আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল, একটু সংক্ষেপে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা 14 জুলাই থেকে শুরু হয়েছে। 14 জুলাই রাতে যেদিন শেখ হাসিনা ওই রাজাকারের নাতিপুতিরা হিসেবে সবাইকে গণফ্রেমিং করলো, যেই ফ্রেমিংয়ের মধ্য দিয়ে তারা বিগত 16-17 বছর অনেক নিরীহ নিরপরাধ মানুষকে নির্যাতন করেছে, গুম, খুন, হত্যাযজ্ঞ করে গড়ে তুলেছে, ওইটা দিয়ে শুরু হলো। এরপরে আপনি দেখবেন তার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, স্পেশালি আমাদের বোনদেরকে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা এসে নির্বিচারে পেটালো, রক্তাক্ত করলো। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষদেরকে এটা নাড়া ফেলে দিয়েছিল। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এইভাবে মারা হলো, এবং এরপরে আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো, গায়েবানা জানাজার সময় আমাদেরকে সেদিনও আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি করা হলো, সব কিছুই। এবং এরপরে
16 জুলাই আপনি দেখেন 16 জুলাইয়ে আবু সাইদকে যখন হত্যা করা হলো, এটা আরেকটা স্টেপে গেল এবং ওই দিন 6 জনকে গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, তো এরপরে আপনি দেখেন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো 17 তারিখে। 18 জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা রাস্তায় নামলো, তাদেরকে নির্বিচারে গুলি করা হলো। মানে তারা তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামে নাই, তারা কেন তাদের ভাইদেরকে এভাবে গুলি করা হলো, রক্তাক্ত করা হলো, এই জন্য নেমেছিল। তার মানে কখন আসলে বুঝেছিলেন যে এই আন্দোলনটি আর কোটা আন্দোলনে নেই, এটা সরকার প্রথমে আন্দোলনের দিকে যাচ্ছে, কখন আসলে বুঝেছিলেন? এটা আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে এটা পরের ধাপে ঢুকে গিয়েছে এবং পরের ধাপে প্রবেশ করেছে। এবং 18 জুলাই স্পেশালি আমি ওটাকে মনে করি যে ওটা আমাদের রেজিস্ট্যান্স ডে। আসলে এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর দিন 18 জুলাই, যেটার নেতৃত্ব দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এটাকে আমি অভ্যুত্থানের বা এই 36 দিনের 36 জুলাইয়ের দ্বিতীয় অধ্যায় মনে করি। মানে টার্নিং পয়েন্ট একাধিক ছিল। প্রথম টার্নিং পয়েন্ট সেটি আপনার সাথে কথোপকথন যতটুকু বোঝা গেল, প্রথম যখন তৎকালীন সরকার প্রধান তিনি যখন বলেছিলেন যে 14 জুলাই রাজাকার, যে ওয়ার্ডটা ইউজ করেছিলেন, এরপর থেকে আন্দোলনটার গতি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। 16 জুলাই যখন আসলে আবু সাইদের 2 হাত প্রসারিত ছবি এবং তাকে অ্যাটাক করা হচ্ছে, সেটি একটি টার্নিং পয়েন্ট। 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপরে যে অতর্কিত ছাত্র এবং সেটা গ্রাফিতিও ছিল তনু বোধহয় মেয়েটির নাম, তন্নি, হ্যাঁ, সেটা গ্রাফিতিও ছিল এবং সেই জিনিসটা হচ্ছে একাধিক। আমি এই বিষয়টি, জুলাই বিষয়টি শেষ করব শুধু একটি প্রশ্ন দিয়ে। আপনি যদি আমাকে একটু বলেন যে আপনাদেরকে যখন মানে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, তখন আপনি একটি সাংকেতিক ওয়ার্ড ইউজ করছিলেন, হয়তোবা আপনার চোখেও পড়েছে এবং অনেকবার হয়তোবা সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যে পা দিয়ে আপনি সাংকেতিক ওয়ার্ডে হয়তোবা বোঝাতে চাচ্ছিলেন। সেই বিষয়টি নিয়ে একটু বলবেন যে আসলে কি বোঝাতে চাচ্ছিলেন, এবং দ্বিতীয়ত যেটি বলবেন যে আসলে সেখানে কি ধরনের আপ্যায়ন আপনাদেরকে করা হলো। ভাতের হোটেল থেকে শুরু করে আমরা যেরকমভাবে বলি, এবং ভাত খেতেও আসলে আপনাদেরকে দেখেছিলাম, ভাত বেড়ে দিতেও দেখেছিলাম, আসলে কি হয়েছিল? না, ওটা টোটালি অ্যাকচুয়ালি হচ্ছে মানে স্ক্রিপ্টেড। ওইটা কেমন ছিল, ধরেন আমাদেরকে ওখানে ডাকা হলো, বলাও হয়নি যে এই কারণে ডাকা হলো। আমরা যাওয়ার আগে ওখানে খাবার টাবার রেডি করা ওইখানে, এবং ওই বিভিন্ন জোনের ডিবি যার ডিসি ছিলেন তারা হচ্ছে ক্যামেরা ধরে আছে, মানে তারা একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে। খুবই অদ্ভুত। আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হলো, তো এবং হচ্ছে ওইখানে আমরা খাবো না, তারপরও ডিবি হারুনি ভাই বলছে তোমরা তো আমার ক্যাম্পাসের ছোট ভাই, তোমরা খাও, তোমরা না খেলে তোমাদের ভাবি মন খারাপ করবে। তো এইরকম ধরনের খুবই ননসেন্স এবং ফালতু কথাবার্তা, মানে যেভাবে হচ্ছে সে ছাত্রদেরকে ডিল করে, আমাদেরকেও একই প্রসেসে ডিল করতে চাচ্ছিল। এবং আমাদের কাছে মনে হয়েছিল যে এত কোয়ালিটিলেস একটা মানুষ কিভাবে ডিবি চিফ হইতে পারে। কারণ এর আগে আমাদের সাথে এনএসআই কথা বলছে, ডিজিএফআই কথা বলছে, তাদের একটা মান ছিল, মানে ডিবির যে অবস্থা ছিল তখন আর কি কোনো। হ্যাঁ, এবং ওইটা তো বাধ্য করে নেওয়া হচ্ছিল। মানে যেটা হলো নাহিদ, আমি যখন আমাকে নেওয়া হলো তখন দেখি ভিতরে নাহিদ ডিবি চিফ আছে হারুন, সে হচ্ছে নাহিদকে একটা কাগজ দিছে, নাহিদ আমাকে কাগজটা দিয়ে বলতেছে এটা পড়তে, বলতেছে এটা পড়তে হবে, মানে ওই যে আন্দোলন কর্মসূচি উইথড্র করে নিলাম। আমি বললাম তুমি এটা পড়বা, বলে আগে এখান থেকে বের হই। নাহিদ আমাকে এভাবে বললো কানে কানে। তো এরপরে হাসনাত আসলো, আসিফ আসলো, বাকের আসলো, নুসরাত আসলো, 6 জন বসলাম। তো এর পরবর্তীতে যেটা হলো, নাহিদের তো পায়ে প্রচণ্ড আহত ছিল, ব্যথা ছিল, ও লুঙ্গি পরেছিল। তো পরবর্তীতে ওই টেবিল দেওয়া হইলো, তো নাহিদের লুঙ্গিটা দেখা যাচ্ছিল তাদের ক্যামেরায়। পরে বললো যে একটা পেপার দেন, ওই পেপার দিয়েছিল লুঙ্গি ঢাকার জন্য। তো ওদের এতটাই কমন সেন্স কম, পেপার দেওয়ার পরেও যদি লুঙ্গিটা দেখা যায় তাহলে তো পেপারেরও দরকার নেই, কাজ তো হইতেছে না, তাহলে অন্য কিছু দিতে পারতো বা না দিতে পারতো। তো ওইটা দিল, পড়তে বললো, আমরা সবাই সাইন করলাম, যেহেতু আগে কথা ছিল যে আমরা এখান থেকে বের হই, আগে পড়লো। এবং ওইটা আমাদের মনে হচ্ছিল আর কি, যেহেতু প্রথম দিন আমরা এই নাটকটা দেখেছি, খাবারের ওইখানে এটা করা হয়েছে, আমরা শিওর ছিলাম ওই যে ডিবি ডিসিরা যে ভিডিও করতেছে এটা একটু পরে মিডিয়াতে ছাড়া হবে। তো আমরা কীভাবে যে আমরা যে স্বেচ্ছা এটা করতেছি না, আমরা যে আনকমফোর্টেবল, আমাদেরকে যে গুলির মুখে এটা করানো হচ্ছে, কারণ প্রত্যেকেই তো আর্মড, সবার সাথেই তো আছে, এবং ওই 2-1 এরকম করে এখান থেকে বের করে টেবিলের উপরে রাখে, মানে এটা একটু ভয় দেখানোর জন্য আর কি। হ্যাঁ, গান বের করে টেবিলের উপর রাখে, একটু টিয়া করে। কেউ বলে যে শর্ট গান, আমাদের কাছে ভালো ভালো কিছু শর্ট গান আসছে, এটা এরকম যে একটা গুলি করলে একজন থেকে ঢুকে 5 জন বের হয়ে যেতে পারবে, মানে 5 জন একসাথে করে ফেলতে পারে, এরকম গল্প করে আর কি। কিন্তু আমরা তো বুঝতেছি তারা আমাদেরকে মেন্টালি আমাদেরকে ডিমোরালাইজড করার এই চেষ্টা করতেছে। তো আমাদের এটা
মানে হ্যাঁ, তো আমরা হাতে বলেন পায়ে বলেন এটা হচ্ছে মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা বোঝানো যে আমরা আসলে ইজি না, আমরা নর্মাল না। আমরা এতক্ষণ পর্যন্ত জুলাই নিয়ে কথা বললাম, যেহেতু জুলাই মাস শুরু হয়েছে। এখন আসলে খুব সংক্ষেপে আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো উত্তর জানতে চাই রাজনৈতিক প্রেক্ষাপটে। শুরুতেই যদি যাই, আপনি ছাত্রলীগ করতেন, কেন করতেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠি 2017 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17টা-18টা হলের মধ্যে 13টা ছেলেদের হল ছিল। ছেলেদের হলে ওঠার একটাই শর্ত ছিল, ছাত্রলীগের প্রোগ্রাম করতে হবে, গেস্ট রুম করতে হবে। আমার হলে থাকা প্রয়োজন ছিল। হলে আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ আশেপাশে কেউ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এরিয়াগুলো চানখারপুল, লালবাগ, আজিমপুর, এই এরিয়াগুলোর প্রত্যেকটা জায়গা অনেক সমস্যা ছিল। তো হলের একটা এই সকল অসুবিধার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সুবিধা ছিল। একটা হচ্ছে একদম ক্যাম্পাসের কাছে, এনি টাইম মুভমেন্ট, নিরাপত্তা, পানি, গ্যাস, বিদ্যুৎ, একটা বিশাল কমিউনিটি সার্কেল। এই বিষয়গুলোকে প্রিভিলেজে রেখে হলে থাকা হয়। যেহেতু হলে থাকার জন্য প্রোগ্রাম গেস্ট রুম করতেই হবে, এই জন্য প্রোগ্রাম গেস্ট রুম করেছি। আমি এটাকে এভাবে নেই, প্রোগ্রাম গেস্ট রুম করেছি। তার মানে বলা যায় যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কিছু ক্রাইটেরিয়া মেনটেন এটা করার কালচার জন্য ছিল, ওই কালচারটা আপনি ওইটা না মেনটেন করলে তখন হলে থাকতে পারবেন না। এখন জাস্ট তার ঠিক 1 বা 2 বছর আগে আবরার ফারাদ তিনি স্ট্যাটাস দেওয়ার কারণে নিহত হন। আপনার প্রেক্ষাপটটা নিশ্চয়ই একটু হলেও ডিফারেন্ট, কারণ হচ্ছে অন্যদের সবার কিন্তু সে ধরনের কোনো ট্যাগ ছিল না, যেই ট্যাগটি আপনার ছিল। হুমকি কি পেয়েছিলেন কিনা? 4 জুলাই ছাত্রলীগের তখনকার প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং ইনান তাদের নির্দেশক্রমে আমাকে অমর একুশে হল থেকে বের করে দেওয়া হয়। এবং আমাকে যখন এটা বলা হয়, আমি ফেসবুকে একটা পোস্ট দেই 4 জুলাই, তখন মাত্র আন্দোলন শুরু হয়েছে। রাত 12টার দিকে আমি যখন হল থেকে আমার ব্যাগ ট্যাগ নিয়ে বের হচ্ছে, আমার হলের সামনে 1000-এর অধিক শিক্ষার্থী, তারা সবাই মিলে আমাকে মানে প্রোটেক্ট করার জন্য দাঁড়ালো। এবং ওই দিন 21 হলের ছাত্রলীগের যে ক্যান্ডিডেট ছিল 8 জন, তারা প্রাচীর টপকে পালিয়ে গিয়েছিল। কারণ ওই 8 জন বাদ দিয়ে বাকি 1000 স্টুডেন্ট আমার হল, আশেপাশের সব হলে, শহীদুল্লাহ হল, FH হল সহ হলপাড়ার সব হলের স্টুডেন্টরা 21 হলের সামনে চলে এসেছিল। হাজার স্টুডেন্ট। রাত তখন 12টা, 1টা, 2টা। সো তারা প্রোটেক্ট করার জন্য যায়। সার্জিস আলম এখান থেকে তাকে যদি ছাত্রলীগ বের করে দিতে পারে, তাহলে আমাদের আন্দোলন শেষ। কারণ আন্দোলনের সামনের সারির একজনের সাথে যদি এটা হয়, এর মধ্য দিয়ে আন্দোলনের মেরুদণ্ডটা ভেঙে যাবে। এবং পরবর্তীতে প্রভোস্ট স্যার আসলো, এসে বলল না এটা তো হইতে পারে না, ওকে হলে থাকতে হবে, আমি ওকে হলে নিয়ে যাচ্ছি। মানে তিনি তার দায়িত্বটা পালন করেন। তখন আমাকে আবার হলে নেওয়া হলো। এবং পরবর্তীতে যেটা হলো, ছাত্রলীগ আবার দেখানোর চেষ্টা করলো। ছাত্রলীগে তখন ইমেজটা চলে যাচ্ছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগ, এরকম একটা অবস্থা দাঁড়ায় গেল। পরবর্তীতে ছাত্রলীগ আবার কোটা সংস্কার চায়, সরকারি বিধিমতো চায়, কোর্টের আইন মেনে চায়, এটা লিফলেট বিলি করা শুরু করলো হলে হলে। এবং সাদ্দাম হোসেন 21 হলে পর্যন্ত এসেছিল, আমার রুমের সামনে পর্যন্ত এসেছিল। ওইখানে একদিন তার সাথে আমার একটা কথোপকথন হয়। তো উনি বলতেছিল আর কি যে তোমরা আন্দোলনটা শাহবাগে কেন নিচ্ছ, তোমরা আস্তে আস্তে ক্যাম্পাসে নিয়ে আসো, এই করে এরকম বলতেছিল ওইখানে। ওরকম একটা ভিডিও আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনারা আপনাদেরটা করেন, আমরা আমাদের মতো করে করছি, মানে এরকম। তো এবং আমি আরেকটা জিনিস বলি, এটা একদম সত্যি কথা যে যারা ধরেন আমার অমর একুশে হলের ছাত্রলীগের তখনকার রানিং কমিটিতে 121 জন ছিল, এর মধ্যে 100 জনই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। বাকি 21 জন যারা পরবর্তীতে বড় পদবীর আশায় ছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি সেন্ট্রালের হলের বিশ্ববিদ্যালয়ের, তারা শুধু আসে। তার মানে হচ্ছে আপনি বলছেন যে নানা সময় হুমকি শুনেছেন এবং সবশেষ হচ্ছে 4 জুলাইও শুনেছেন, এরপরও হয়তোবা শুনেছেন নানাভাবে 2024। এখন তো রেগুলার হাজার কমেন্ট থেকে শুরু করে মেসেজ সবকিছুতে আসে। আপনাদের একটা ভিডিও দেখা গিয়েছিল, যে ভিডিওটি এখন আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। হাসনাত এবং আপনি রাস্তার মাঝে বসে আছেন, পুলিশের কারোর সাথে হয়তো আপনাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে হয়তো আপনাদের কথা হচ্ছে, এবং সেই মোমেন্টে আপনারা আসলে একটু রেগেও গিয়েছিলেন। আপনারা বলছিলেন যে রাস্তা থেকে সরবেন না। সেই বিষয়টি নিয়ে যদি একেবারে 2-3 লাইনে যদি বলেন। ওইটা সম্ভবত ছিল 17 জুলাই, ক্যাম্পাস যখন আমাদেরকে ছেড়ে দিতে বলা হচ্ছিল বাধ্যতামূলকভাবে, ফোর্স ব্যবহার করে। আমরা আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল, কাঁদানে গ্যাস, আর বুলেট থেকে শুরু করে, ছোড়া বুলেট যেগুলো, সেগুলো থেকে শুরু করে গ্রেনেড, সব কিছু মারা হলো। তারপরও যখন সবাই ছত্রভঙ্গ হয়ে গেল,
হাসনাত আর আমার মনে হচ্ছিল, আমি হাসনাতকে বললাম যে না, এখান থেকে যাওয়া যাবে না, আমাদেরকে এখানে বসে পড়তে হবে, এবং আমরা ভিসি চত্বরে বসে পড়ি। এবং তখন আমি ওটা বলি যে না, ক্যাম্পাস ছাড়বো না, মানে পৃথিবীতে কি কোনো ধরনের মহামারী চলতেছে নাকি যে আমাদেরকে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমাদেরকে হল ছেড়ে দিতে হবে। তো ওইখানে আমাদের সাথে ওই রমনা জোনের ডিসি এডিসি যারা ছিল তারা কথা বলতেছিল আর কি। তো ওই টাইমে এমন ছিল যে এত মানুষ রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, নিজের জীবনটা তখন খুবই তুচ্ছ মনে হয়। আর সাহসটা তো খুবই সংক্রামক, সবাই যখন এত সাহস নিয়ে রাস্তায় নামে। আপনি ঘরে যখন থাকবেন, আপনি একই মানুষ 5 মিনিটের ব্যবধানে যখন রাজপথে চলে যাবেন যেখানে আন্দোলন চলতেছে, আপনার সাহস 100 গুণ বেড়ে যাবে। এবং সেখানে যদি দেখেন আমরা এতজন মানুষ যারা সবাই মানে যে কোনো কিছু করতে প্রস্তুত, আপনার সাহস কয়েক হাজার গুণ বেড়ে যাবে। তো ওইটাই ছিল পরিস্থিতি। একটি বিষয় জানতে চাই, যেহেতু এখন রাজনৈতিক আর হলো ব্যক্তিগত প্রেক্ষাপট নিয়ে জানা যাচ্ছে, আপনার ক্ষেত্রে একটি বিষয় একটু স্পষ্ট করবেন। নানা ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছিল, এমনকি এমনও শোনা গেছে যে ওবায়দুল কাদের তাকে আসলে পালানোর ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন এবং সেটার জন্য অনেক বড় অঙ্কের টাকাও নিয়েছেন, এরকম বক্তব্য কিন্তু শোনা গেছে। সেটি নিয়ে আসলে কি বলবেন? নিশ্চয়ই আপনারও দৃষ্টিগোচর হয়নি বিষয়টি। না, এগুলো ওই মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট দিয়েছিলেন আর কি। তো উনি পরে নিজে সরিয়ে নিয়েছেন। তো আমি ওই সোশ্যাল মিডিয়া ওনার পোস্টে গিয়ে একটা কমেন্ট করেছিলাম, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন, মানে আমি রাজনীতি তো ছেড়ে দিবই, ধরেন মানে যা শাস্তি হবে সেটা মাথা পেতে, মানে একটা মানুষ কতটা মাদকাসক্ত হইলে এই ধরনের মানে পাগলের প্রলাপ বকতে পারে যে ওবায়দুল কাদেরকে আমরা পার করার জন্য হেল্প করবো। মানে ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের হেল্প চাইতে আসবে? ইভেন আরেকটা জিনিসও বলছিল, সেটা হচ্ছে আমি নাকি আমার গাড়ি দিয়ে এই কাজে, নাকি আর্মি চিফও ছিলেন, আমি নাকি আমার গাড়ি দিয়ে এটা করতে হেল্প করছি। তো আপনি বলেন, মানে ওবায়দুল কাদেরের আর আর্মি চিফের এত আকাল পড়ছে যে আমার গাড়ি হেল্প নিতে হবে। আর যেই আর্মি চিফ বা সেদিন যে আর্মি অ্যাজ এ প্রতিষ্ঠান অভ্যুত্থানে ওই 5 তারিখে যদি গুলি চালাতো, তাহলে তো এই অভ্যুত্থানটা অন্যদিকেও যেতে পারতো। সো তারা তো ওই সময় অভ্যুত্থানের পক্ষে ছিল। তো তার সাথে ওবায়দুল কাদেরের এখন আবার একসাথে কাজ করবে, এটা আসলে খুবই অপ্রাসঙ্গিক আলোচনা। সো অনেক প্রোপাগান্ডা হয়েছে, গুজব হয়েছে। আমি বাংলাদেশের এই রাজনীতি এই অঙ্গনে এসে অনেক কিছু নতুন করে দেখছি। তবে আপনার সম্পর্কে এমন অনেক কিছু বলা হবে, আমার সম্পর্কে মাঝে মাঝে ফটোকার্ড দেখি যেটা আমি জীবনে বলিও নাই। তো আওয়ামী লীগের এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা এখন প্রোপাগান্ডা সেল চালায়, পেজ চালায়, ফেসবুকে থেকে শুরু করে মিথ্যা অনেক তথ্য ছড়ায়। তো এগুলো আসলে আমাদেরকে সবাইকে একটু যাচাই করে করতে হবে। নির্বাচনের সময় আপনি একটি কথা বলছিলেন যে এবারে নির্বাচন অন্যান্য যে কোনো বারের নির্বাচনের সমীকরণের সাথে ম্যাচ হবে না। একাধিকবার ফেসবুক ভিডিওতে পোস্ট করেছেন, ফলাফলে কিন্তু দেখেছি যে আপনি হেরে গেছেন। একটি মানুষ যে একজন খুবই সাধারণ ছিল এবং পরবর্তীতে যে দেশের নায়ক হয়ে যায় এবং পুরো দেশ যাকে চিনে, এত জনপ্রিয়তা সত্ত্বেও আপনি কেন হেরেছিলেন বলে মনে করছেন? আমার আসনে আমি ভোট পেয়েছি 1,68,000, যেটা হচ্ছে এই ভোট পেয়ে বাংলাদেশে কেউ হেরেছে কিনা আমি এখনও জানি না আসলে, এত পরিমাণ ভোট পেয়ে। আর আমার প্রতিপক্ষ প্রার্থী উনি পেয়েছেন 1,76,000, 8,000 ভোটের ডিফারেন্স। আমার বাতিল ভোট হচ্ছে 8,000। সো এবং অনেকগুলো জায়গায় প্রশাসনের মানে তারা ধরে নিয়েছিল বিএনপি সরকার আসবে, সেই দিকে বায়াসনেসের একটা প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা জায়গায়। এবং আমার 156টা সেন্টার ছিল, একটা সেন্টারে ভোট থাকে 3,000 4,000, 20টা ভোট এদিক ওদিক করলে এই 8,000 ভোটের পার্থক্য ঘুচিয়ে ফেলা যায়। সো এগুলো যেমন রিজন ছিল, আরেকটা গুরুত্বপূর্ণ ছিল জিওগ্রাফিক্যাল জায়গা থেকে। আমার পঞ্চগড় এক আসনে কিন্তু চিকেন নেক আছে, এটা বাংলাদেশের পলিটিক্যাল জিওগ্রাফিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এখানে অনেক প্রভাবক ছিল দেশের এবং দেশের বাইরের। এবং খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের জায়গা থেকে তো একটা বিশাল সংখ্যক বিরোধিতা ছিল, শেখ হাসিনা পর্যন্ত এইটা নিয়ে স্টেটমেন্ট ছিল তাদের বিভিন্ন গ্রুপগুলোতে, যে টেলিগ্রাম গ্রুপগুলোতে, কারণ আমরা যেহেতু আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। এবং আপনি এখনও দেখবেন শেখ হাসিনারা যখন কথা বলে তখন কিন্তু সার্জিস হাসনাত এইভাবে মেনশন করে, সার্জিস নামটা প্রথমে আসে। সো ওই জায়গাটা একটা ছিল। আর আমার আসনে সনাতন ধর্মাবলম্বী একটা বড় সংখ্যক ভোট আছে, প্রায় 1 লাখ, হিউজ একটা নাম্বার। সো এবার আমাদের এই জোটে এই ভোটটা কিন্তু খুব কম এসেছে, এটা মানে মাঠের বাস্তবতা যেটা। হ্যাঁ, মানে জামাতের সাথে জোটের ক্ষেত্রেই বলেন বা এনসিপি অ্যাজ এ এনসিপিও বলেন, এটা হতো। মানে আপনারা জামাতের সাথে জোটে যাবার পর আপনাদেরকে সবসময় আগেও বলা হতো জামাতের বি টিম, নানাভাবে হচ্ছিল তারা আসলে শিবির করতো আগে। কারা বলে এটা বলেন তো? বেশিরভাগ কারা না, সোশ্যাল মিডিয়ায় আমি এই বিষয়টি একাধিকবার থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। জামাতে বি টিমটা কেন বলা হচ্ছে, এবং আপনাদের মাঝে তো সব দল থেকেই বোধহয় লোকজন এসেছে, সেক্ষেত্রে আসলে শিবির ছিল, এখন আসলে জামাতের পারপাস সলভ করার জন্য
তারা জামাতের সাথে জোট করেছে, এই বিষয়টা আসলে কেন আসছে? না, এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এবং যখন বিএনপি আমাদের রাজনৈতিকভাবে নির্বাচনের প্রতিপক্ষ হলো, তখন তারাও এই প্রোপাগান্ডায় আওয়ামী লীগের সাথে গা ভাসিয়েছে। আপনি দেখবেন এমন অনেকগুলো বিএনপির পেজ থেকে, লিডারদের থেকে, আইডি থেকে পোস্ট গিয়েছে যেটা আওয়ামী লীগের পেজে ওই পোস্টটা ছিল, হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছে। তো আওয়ামী লীগ তো চাইবে আমাদেরকে, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, নেতৃত্বের জায়গায়, তাদেরকে তাদের যে লেজিটিমেসি এটাকে নষ্ট করে দিতে, খুব স্বাভাবিকভাবে। এখন এটা নষ্ট করার জন্য আমাকে তো ট্যাগিং করতে হবে, যেটা তাদের কালচার। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট ছোট করে আর দুই একটা প্রশ্ন হয়তো বা করা হবে, এরপরই প্রথম ৭১ যে পডকাস্টটি হচ্ছে সেখান থেকে আসলে বিদায় নিব। আর একটু যদি জানতে চাই যে এনসিপির ভবিষ্যৎ, তার আগে যদি আরেকটি বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু আসলে বলেন যে জামাত ছাড়া আপনাদের কোনো রকমের কোনো লোকজন হচ্ছে না। একটা মিছিল যখন ডাকছেন বা কোনো রকমের কোনো কিছু করছেন, কোনো লোকজন হচ্ছে না। আপনাদের নিশ্চয়ই সাংবাদিক হিসেবে যদি আমরা এই কথাটি শুনতে পারি, আপনাদেরও নিশ্চয়ই একই ধরনের বিষয়টি কানে এসেছে বা একাধিকবার দেখেছেন যে আপনারা যদি এককভাবে কোনো কিছু ডাকেন তাহলে কোনো লোকজন আসছে না। এখন কি সেটি পরিবর্তন হচ্ছে? না, ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা এককভাবে যখন প্রোগ্রাম করি, আমরা সেট করে নিই যে কত সংখ্যক মানুষ দিয়ে প্রোগ্রামটা করব। কারণটা হচ্ছে, আপনি যত বেশি সংখ্যক মানুষ দিয়ে প্রোগ্রামটা করবেন, আপনার অন্তত ওই মানুষদের যাতায়াতের জন্য একটা খরচ আছে, ওই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য একটা খরচ আছে। এনসিপি একদম সদ্য একটা আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল হিসেবে এই খরচটার ম্যানেজমেন্ট করা এনসিপির জন্য খুবই টাফ। তো এখন ধরেন আমার আত্মপ্রকাশে 1 লাখের উপরে মানুষ ছিল, আপনি তখন প্রশ্ন করেন টাকা কোথায় পায়, তখন আমি ধরেন অনেকজন মানুষকে বলে ম্যানেজ করে নিয়ে এসেছি। এখন আমি আবার যখন মানুষ কম দিয়ে প্রোগ্রাম করছি, তখন আপনি বলেন মানুষ হয় না, তাহলে এনসিপি যাবে কোথায় আসলে? তো সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে স্থানীয় পর্যায়ে কাজ করছি। আমার আগে ধরেন শুধু জেলায় কমিটি ছিল, এখন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন শেষ করে আমরা ওয়ার্ড পর্যন্ত কমিটিতে যাচ্ছি। সো এটা বৃদ্ধি পাচ্ছে। যদি আমাদের কখনো প্রয়োজন মনে হয় যে আমরা একটা জেলায় একসাথে 20,000, 30,000, 50,000 মানুষ নামবো, এরকম এনসিপির জেলা আছে। এটা তো আস্তে আস্তে গ্রো করবে। আজকে ধরেন বিএনপির বয়স 50 বছর, জামাতের বয়স প্রায় 85 বছর, তার সাথে এনসিপির যদি আজকে আপনি সমানে সমান তুলনা করেন, এটা তো কঠিন হয়ে যায়। অবশ্যই। তাহলে আমি আপনার কথা সূত্র ধরে শেষ একটি প্রশ্ন করছি, এনসিপির ভবিষ্যৎ কোথায় দেখছেন? আপনারা 2030 সালের যে নির্বাচন রয়েছে, 2031 সালের, সেখানে আসলে আপনারা বিরোধী দল হবেন এককভাবে, এরকম একটি প্রত্যাশা নিয়ে এগোচ্ছেন, কতটুক সম্ভব? না, খুব স্বাভাবিকভাবে একটা লক্ষ্য থাকা উচিত, এবং সেই লক্ষ্য পূরণের বিষয়ে আমাদের একটা দৃঢ় একটা মনোভাব থাকা উচিত, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, নাহলে তো এটা পূরণ করা সম্ভব না। তো আমরাও সেইভাবে নিচ্ছি, আমরা চেষ্টা করছি। রাজনীতি আসলে একটা লম্বা সময়ের বিষয়। ধরেন 2023 সালে, ইভেন 2024 সালের এপ্রিল মে মাসেও তারেক রহমান কোনো দিন কল্পনাই করে নাই যে 26 সালে এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ইভেন তিনি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবেন কিনা এই কল্পনাও কিন্তু করেন নাই। তো এটা রাজনৈতিক এই প্রেক্ষাপটগুলো পরিবর্তন হয়, পরিবর্তনশীল। সো আজকে হয়তো অনেকের মনে হতেই পারে যে এনসিপির মতো একটা রাজনৈতিক দল, মাত্র 6টা আসন আছে, তাও জোট থেকে এসেছে, তারা কিভাবে 10 বছর পর সরকার গঠন করবে। কিন্তু আমরা মনে করি, আমরা যদি কাজ করতে পারি আমাদের জায়গায়, আমরা যদি সাধারণ গণমানুষের ওই সাপোর্টটা পাই এবং মানুষের চাওয়া অনুযায়ী রাজনীতিটা ওই পথে করতে পারি, তাহলে মানুষ এই অপশনটাকে বেছে নিবে। কারণ খুব দ্রুত মানুষ একটা নতুন অপশন খুঁজবে, যেটা বিএনপি জামাতের বাইরে একটা অপশন। এনসিপি সেটা হওয়ার জন্য কাজ করে যাচ্ছে, এবং আশা করি আমরা সেই জায়গায় সফল হতে পারবো। সংসদ কেমন দেখছেন, এবং রংপুর থেকে কি আপনাকে মেয়র পদে নির্বাচনে লড়তে দেখা যাবে কিনা? রংপুর থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে লড়ছি না, আমি এরকম কখনো বলি নেই, আমি মিডিয়ার মাধ্যমে এটা দেখেছি। সংসদ বিরোধী দলকে আরও শক্তিশালী বিরোধী দল হিসেবে পারফর্ম করতে হবে। অনেক সমালোচনা আছে সরকারি দলের জনাব সালাউদ্দিন আহমেদের, কিন্তু আমি তার প্রশংসাও করতে চাই। তার যে পাণ্ডিত্যের জায়গা, পড়াশোনার জায়গা, দক্ষতার জায়গা, এটার প্রশংসাও করা উচিত। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি আসলে সফলভাবে অন্তত ওই সাইডটা যেভাবে ডিল করা, এটা তিনি করতে পারছেন না। এটা আমি একটা তীর্যক সমালোচনাও করতে চাই। ওই জায়গায় তিনি দিনে দিনে একটু ব্যর্থ হচ্ছেন। তবে কিছু পজিটিভিটি আছে প্রধানমন্ত্রীর জায়গা থেকে, যেগুলো মাঝে মাঝে দেখি। আর কিছু নেগেটিভিটি হচ্ছে বিএনপির এমন অনেক সংসদ সদস্য দেখি যারা একদমই গতানুগতিক, ওই আগের কালচারের, আগের চিন্তাভাবনা, আগের মনস্তত্ত্ব, এখনও মাঠ পর্যায়ে আগের ওই রাজনীতি করে। এটা থেকে বের হয়ে আসতে হবে, নাহলে এটা বিএনপি এটার কারণে ক্ষতিগ্রস্ত হবে এবং সামনে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের জায়গায়। তবে বিরোধী দল প্রত্যাশা অনুযায়ী যেভাবে পারফর্ম করা দরকার ছিল, এখনও ততটা করছে না। আমরা
আমি এক্সপেক্ট করি যে দিনে দিনে তারা আরও শানিত হবে, আরও শক্তিশালী বিরোধী দলে পরিণত হবে এবং এনসিপির 6 জন বাংলাদেশের কোটি 8 জন। মানুষের আরও 2 জন নারী সদস্য এসে যুক্ত হয়েছেন। তো এই 8 জন আমি বিশ্বাস করি 8 জন আলাদাভাবে আরেকটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সরকারি দলের চোখে চোখ রেখে লড়াই করবে, কথা বলবে। ধন্যবাদ সার্জিস আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু বিশ্বকাপ চলছে, একটু যদি শুনতে চাই, কোন দল এবার বিশ্বকাপে ফুটবলে চ্যাম্পিয়ন হবে আপনার কাছে এক ওয়ার্ডে? আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, ফ্রান্সের সাথে ফাইনাল হবে, মেসি এবার গোল্ডেন বুট জিতবে। 3টি প্রেডিকশন একসাথে করে দিয়েছেন। কথা বলছিলাম আমরা সার্জিস আলমের সাথে, তিনি কিন্তু নানান বিষয়ে কথা বলেছেন এবং বিস্তারিত বলেছেন। হয়তোবা পডকাস্টের যে সময়টি রয়েছে সেটি একটু দীর্ঘ হয়ে গেছে, কিন্তু অনেক অজানা যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু উত্তর মিলেছে। আবারও দেখা হবে এনসিপির শীর্ষ কোনো নেতার সাথে অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি রাশেদ আনিস।